ওয়েলকাম টু আইসাসম কিচেন। এখন বাজে রাত 3টে। সেহরি খেতে এখন উঠেছি। দেখুন আমাদের চারিপাশটা সব বাড়িতেই টুকটাক আলো জ্বলছে, গাছের ফাঁকে ফাঁকে মিটি মিটি আলোগুলি দেখতে অপূর্ব লাগছে। সেহরির জন্য আজ আমি চা বানাবো। আমাদের দৈনন্দিন জীবনের এনার্জি যোগায় আর প্রত্যেকের রান্নাঘরে থাকে মাত্র দুটি এমন কমন জিনিস ব্যবহার করে সাধারণ চাকে কিভাবে অসাধারণ করা যায় তারই টেকনিক শেয়ার করব আজ। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখুন, 1.5 কাপ দুধে আর 2 চামচ চা দিয়েছি, তার সঙ্গে সামান্য আদা থেঁতো করে দেওয়া যাবে না। আদার বেশি ঝাঁঝ হলে তাহলে চাটা খেতে ভালো লাগবে না। এলাচ একটা ফাটিয়ে দেব। এখানে আমি চিনি 1 চামচ নিয়েছি, আপনারা যে যার নিজেদের স্বাদ অনুসারে চিনিটা দেবেন। এবারে খুব ভালোভাবে নাড়তে হবে। নেড়ে নেড়ে দেখুন কালার দেখে বুঝতে পারছেন চায়ের রেশিওটা ঠিক হয়েছে। এইবারে ছেঁকে নিতে হবে। আমি কাপে করে খাবো, আমার ছেলে মাটির ভাঁড়ে খাবে, তার বায়না। দেখুন তার জন্য মাটির ভাঁড়েও দিয়েছি। চা খাবার পর আমি একটু নামাজও পড়েছি, আবার ঘুমিয়েও নিয়েছি। বেলা 8টা থেকে এই ভিডিওটা আবার স্টার্ট করছি। প্রথমে আমি গাছে পানি দিচ্ছি। দেখুন আমার গাছে কত ফুল ভরে গেছে। গাছে জল দেওয়ার সাথে সাথে পাতাগুলি যেভাবে নড়ছে তাতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা মনে পড়ল, জল পড়ে পাতা নড়ে। কি সুন্দর দুটো লাইন বলুন। এবারে ভিতরের গাছগুলো আমি পরিচর্যা করব। আমার এরিকা পামগুলো দেখুন কিভাবে শুকিয়ে এসছে। এই গাছগুলো প্রথম কেটে নিতে হবে, যেগুলো পাতা শুকিয়ে গিয়েছে। এবার ওই পাতাটাই আবার ওই গাছের সার হবে। ছোট ছোট করে কুচি করে নিয়ে ওতে একটু জল ঢেলে দিলেই হবে। এইভাবে সমস্ত শুকনো পাতাগুলো আমি সব গাছের কেটে আর জল দিয়ে দেব। গাছ যে আমাদের অক্সিজেন দেয় সে কথা আমাদের সবার জানা, তবু মানুষ সচেতন নয়। একটি গাছ একটি প্রাণ। এই গাছ বাঁচানোর জন্য সরকারের পক্ষ থেকে নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে গাছের চারা বিতরণ হয়, কিন্তু আমরা কজন তাতে সাড়া দিই? আমরা কিন্তু চকচকে ইট পাথরের যে বিল্ডিংগুলো সেই দিকেই তাকিয়ে থাকি। আমরা প্রায়শই শুনতে পাই বনের পশু লোকালয়ে ঢুকে পড়ছে। সেগুলি মোটেই ভালো লক্ষণ নয়। প্রকৃতি ওলটপালট হয়ে যাচ্ছে। আসুন আমরা প্রকৃতিকে ঠিক করার প্রমিস করি নিজেকে। বাচ্চার জন্মদিন হলে তাকে উপহার দিন একটি গাছ। বন্ধুর সাথে অনেক দিন পর দেখা, দিন একটি গাছ। কোথায় বেড়াতে যাচ্ছেন, নিয়ে যান কাপড় চোপড়ের সাথে কিছু গাছের দানা, রাস্তার ধারে বসিয়ে দিন। দেখবেন ওই গাছটা পরবর্তীতে আপনাকে সুন্দর একটি ছায়া দেবে। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার পালঙের পাশে যে কর্নারটা সুন্দর একটি সবুজ বাগানে পরিণত হলো। আজকের আমি একটা খুবই সহজ আর মজাদার চিকেন রান্না আপনাদের করে দেখাবো, মাত্র অল্প কটা উপকরণ দিয়ে। ঘরে যখন টক দই থাকবে না তখন শুকনো গুঁড়ো দুধে তেঁতুল গুলবেন। তেঁতুল ভালোভাবে গুলে একটা কাই মতো করবেন। করা হয়ে গেলে তেঁতুলের দানা আর গাগুলো একটা বাটিতে উঠিয়ে রাখবেন। এগুলো ফেলবেন না। পিতলের কোনো থালা বাটি ঘটি আপনাদের ঘরে থাকলে সেটা মেজে নেবেন। এরপরে সেই মাংসটাতে সেই কাইটা দিয়ে নেবেন। সামান্য লবণ, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে চাপা দিয়ে একে রেখে দেবেন ম্যারিনেট করার জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। ততক্ষণ মাংস ম্যারিনেট হোক। আসুন আমার জীবনের কিছু গল্প আপনাদের শেয়ার করি। আমি সবসময় নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতাম। তারই প্রথম স্টেজ ছিল টেলারিং শেখা। এতে আমার স্বামীর প্রচণ্ড সাপোর্ট ছিল। ক্লাস শুরুর প্রথম দিনেই স্যার কয়েকটি কথা বলে আমাদের সাথে আলাপচারিতা সারলেন। সেই কথাগুলি আমি বাণী হিসাবে গ্রহণ করেছিলাম। পোশাক মানুষের সৌন্দর্য ও আভিজাত্যের ছাপ। আপনি যেভাবে পোশাক পরেন তা আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ।
6 মাসের ক্লাস ছিল, এক্সামও ছিল। আমি ভালো ফল করেছিলাম, তাতে উষা মেশিন উপহার দিয়েছিলেন। ওই দিন যে কি ভালো লাগা ছিল আপনাদেরকে বোঝাতে পারবো না। স্যার বলেছিলেন যদি কেউ ব্লাউজ আর সালোয়ার কামিজ ভালো ডিজাইন দিয়ে বানাতে পারে সেই এই কাজে সফলতা পাবে। পরীক্ষার জন্য একটা খাতাও হয়েছিল, আর কিছু কিছু স্যাম্পেল এঁটে আটকে দিতে হয়েছিল। খাতার প্রথমেই যে জিনিস নিয়ে কাজ শুরু করব সেটা হলো মেশিন। সে মেশিন আমি কতটুকু শিখেছি সেই জিনিসটা বোঝাতে হয়েছিল স্যারদের। মেশিনের প্রতিটি পার্টস পয়েন্ট করে তার পার্টসের নামগুলি লিখে দিতে হয়েছিল এবং কী দিয়ে কাজ স্টার্ট হবে, যেমন কাঁচি, স্কেল, সুই, সুতা, ফিতা ইত্যাদি। কাজগুলো অনেক দিন পর্যন্ত আমি করেও ছিলাম। পরে অবশ্য চাকরি পাওয়াতে এই কাজগুলি আর করতে পারিনি। এখানে যে সালোয়ার কামিজটা বানিয়েছিলাম তাতে একটা ওড়না দিয়ে ডিজাইন করে দিয়েছিলাম। স্যার এত খুশি হয়েছিলেন, আমাকে A+ দিয়েছেন। আজও আমি উঠিয়ে রেখেছি। যখন আমার খুব মন খারাপ থাকে তখন এই জিনিসগুলো দেখে আমি মন ভালো করে নিই। এরই মধ্যে গোসল করে নামাজ পড়ে ঈদের সামান্য কিছু কেনাকাটা বাকি ছিল, সেটা করতে গিয়েছিলাম সামনের একটা শপিং মলে। কত রকমের কুর্তি দেখুন। কুর্তিগুলো পছন্দ করার পর আবার লেগিংসও আছে। এই লেগিংসগুলো নেওয়ার পর আবার ওড়নাও আছে। যে রঙটা পছন্দ সেই রঙের আপনি কিনে নিতে পারেন, একই ছাদের নিচে সব কিছু। এই জন্যই তো শপিং মলে আসা। ভাবলাম আপনাদেরকেও দেখাই। আমি জানি না আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা চেপে দেবেন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি এটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। কেনাকাটা করে বাড়ি এসেছি। এসে আসরের নামাজ করে সেই ম্যারিনেট করা চিকেনটাকে রান্না করে নেব। আমার এই চিকেন রান্নাটা যে সমস্ত গৃহবধূরা চাকরি করেন, বাড়িতে গেস্ট আসবে রাত্রে, তারা ম্যারিনেট করে রেখে অফিসে যেতে পারেন, ফিরে এসে রান্না করে নেবেন। তেলে পেঁয়াজ লাল হবার পরে সেই ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দেব। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পর ঢাকাটা তুলে ওতে আদা রসুন ভরে ভরে 1 চামচ দেব। দিয়ে মিনিট 2 একে ফের নেড়ে নেড়ে একটা ঢাকা দিয়ে আবার হতে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। এই তো আমার রান্নাটা কমপ্লিট। এরপর ফ্রোজেন কাবুলি ছোলা আপনাদের রেঁধে দেখাবো। প্রথমে কড়াইতে সর্ষের তেল নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এতে সাদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা যে যার টেস্ট অনুযায়ী খাবেন। তারপরে 1 চামচ আদা ও রসুন পেষা দেবেন। তারপরে একটা টমেটোও দিয়ে দেবেন। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে দেবেন। জলে লবণ, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে ফের খানিকক্ষণ কষা কষা করবেন। এরপরে সেদ্ধ আলু হাত দিয়ে ভেঙে ভেঙে দেবেন। ভেঙে ভেঙে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবেন। নেড়ে চেড়ে নেওয়ার পর সেই ফ্রোজেন কাবুলি ছোলাগুলি দিয়ে দেবেন। দিয়ে জল দিয়ে দেবেন। এরপরে একটা ঢাকা দিয়ে মিনিট 2-3 হতে দেবেন। মশলাটাই শুধু গলতে হবে। আলু আর ছোলাটা তো গলাই ছিল। এরপর গরম মশলা দিয়ে আবার ঢাকা দেবেন। খাওয়ার সময় নামিয়ে নেবেন। এরপর কিছু ফ্রোজেন কাঠি কাবাব করে নেব। এই কাঠি কাবাব আপনাদের ঘরে যদি এরকম প্যান থাকে সেটা নিতে পারেন, কিংবা এমনি কড়াতেও নিতে পারেন। কড়াটা যাতে এরকম ফাঁকা আর বড় মতো হয় সেটা খেয়াল রাখবেন। অল্প একটু তেলে আমি চামচ দিয়ে ভালোভাবে তেলটা ব্রাশ করে নিচ্ছি। এরপরে সেই ফ্রোজেন কাবাবগুলি বাক্স থেকে নিয়ে এক এক করে ভেজে নেব। নিয়মটা কিন্তু এরকম না, আমি তাড়াহুড়োতে এটা করেছি। খানিকক্ষণ রাখার পর তবেই ভাজতে হয়, আপনারা সেটাই করবেন। গ্যাসের ফ্লেমটা এই সময় যতটা সম্ভব লো করে রাখবেন।
2 পিঠ নেড়ে চেড়ে হালকা হালকা লাল করে নেবেন, নিয়ে একটা ঢাকা দিয়ে দেবেন। আমার কাছে এই ঢাকাটা এর মাপের ছিল, তাই এটাই দিয়েছি। আপনাদের কাছে যদি এই কড়াইয়ের ঢাকা থাকে আপনারা সেটাই ব্যবহার করবেন। ভালোভাবে ভাজার পর আমি এবারে আরেকবার উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এই কাজটা সাবধানে করবেন, আমি হাত দিয়েছি বলে আপনারা কিন্তু হাত দেবেন না। এরপর ফের ঢাকা দিতে হবে। ঢাকা দেবার 2 মিনিট পর ঢাকাটা খুলে দিতে হবে। আমার কাবাবটা হয়ে গিয়েছে, লাল ও নরম হয়েছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি একে পরিবেশন করে নেব। এরপর আমি একটা ছোট কড়াই কিছু কাঁচা কলা আর পটল ভেজে নেব। তেলটা গরম হবার পর আমি পটল আর কাঁচা কলাটা একসাথে দিয়ে দিলাম। আপনারা ভাবছেন এগুলো একসাথে দিলে পটল কাঁচা থাকবে কিংবা কাঁচকলাটা কাঁচা থাকবে, কিন্তু বিশ্বাস করুন একদমই কাঁচা থাকবে না। একই তেলে দুরকম সুন্দরভাবে ভাজা যাবে। সামান্য একটু লবণ আর শুকনো লঙ্কা দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে। এরপরে এটা নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। আমার আজকের রান্নাটা কমপ্লিট। ভাত, কলা ভাজা, পটল ভাজা, মুরগির মাংস, কাটি কাবাব আর কাবুলি ছোলা। এর মাঝে ফলও হয়েছিল, ফলটা আমি আজ আর দেখাইনি। আমার ভিডিওটা যদি আজ আপনাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্ট দিয়ে জানাবেন। থ্যাংক ইউ।